আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বইটি শুরু করতে যাচ্ছি, বইটির নাম রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার। বইটি রচনা করেছেন মাওলানা মতিউর রহমান নিজামী। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার। অষ্টম জাতীয় সংসদের মেয়াদ শেষে সাংবিধানিকভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নবম জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা ছিল 2007 সালের 22শে জানুয়ারি। আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোটের নির্বাচন বয়কট ও সেই লক্ষ্যে গৃহীত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যে অরাজকতা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়, তা ছিল গোটা দেশবাসীর জন্য শ্বাসরুদ্ধকর ও অসহনীয়। অতঃপর মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হন 2007-এর 11 জানুয়ারিতে। নতুন করে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ গঠন করে এবং বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনীকে আহ্বান জানান। মূলত ওই দিন থেকেই অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিধানের লক্ষ্যে নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত করার জন্য রাজনীতি ও রাজনৈতিক দলসমূহের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। 4 মাসব্যাপী বিভিন্ন সংস্থা আয়োজিত গোলটেবিল বৈঠক, টিভি চ্যানেল আয়োজিত টকশো, পত্র পত্রিকায় সম্পাদকীয়, উপসম্পাদকীয় প্রভৃতির মাধ্যমে এখন এ বিষয়ে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। আলোচিত এই সংস্কার প্রসঙ্গে উত্থাপিত অসংখ্য প্রস্তাব পরামর্শের পাশাপাশি আমি সকলের বিবেচনার জন্য কিছু প্রস্তাব পরামর্শ পেশ করতে চাই, একান্তই ব্যক্তিগত মত হিসেবে। কারণ ঘরোয়া রাজনীতিরও সুযোগ না থাকার কারণে দলীয় নীতি নির্ধারণী ফোরামের বৈঠক খোলামেলা আলোচনা করা ছাড়া দলীয় মতামত জানানোর সুযোগ আমাদের সংগঠনের নেই। তবে আমার ব্যক্তিগত মত নিছক মত নয়, আমাদের দলীয় সংগঠন এটাই অনুসরণ করে আসছে ঐতিহ্যগতভাবে। যে প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি করা হয়েছে, অনুরূপ নৈরাজ্যকর পরিস্থিতির যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্যই একটি অর্থবহ সংস্কার অবশ্যই সফল হতে হবে। এই জন্য সকলের সহযোগিতা করা জাতীয় কর্তব্য। এ যাবৎ বিভিন্নভাবে যেসব মতবিনিময়, সংলাপ ও আলাপ আলোচনা চলে আসছে বিগত 4 মাস ব্যাপী, তাতে রাজনীতিবিদের অংশগ্রহণ মোটেই উল্লেখযোগ্য মনে হয়নি। রাজনীতিতে অর্থবহ সংস্কার হতে হলে তা অবশ্যই রাজনীতিবিদদের নিয়েই করতে হবে। তাদেরকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে যদি কিছু করা হয়, তা বাস্তবসম্মত হতে পারে না। সেই সাথে সংস্কার আলোচনায় এদেশের আলেম সমাজকে একেবারেই অনুপস্থিত দেখা যাচ্ছে। এটাকেও আমরা শুভলক্ষণ বলে মনে করতে পারি না। কারণ বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনগণের সাথে তাদেরও একটা সম্পর্ক আছে, যা কোনো ক্রমেই উপেক্ষা করা যায় না। বড় রকমের সংস্কারমূলক কাজ সাধারণত কোনো সংস্কারকে নেতৃত্ব হয়ে থাকে, আর যারা সফল সংস্কারের ভূমিকা পালন করেন তারা ক্ষণজন্মা পুরুষ বা যুগস্রষ্টা ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হয়ে থাকেন। এমন কোনো ব্যক্তিত্বের আবির্ভাবের সম্ভাবনা সম্পর্কে আমি অবহিত নই। এমন কোনো জন্মা পুরুষ বা যুগস্রষ্টা ব্যক্তি ছাড়াই যদি সংস্কারমূলক কার্যক্রম হাতে নিতে হয়, অর্থবহ ও কার্যকর সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনীতিতে গুণগত এবং মানগত পরিবর্তন আনতে হয়, তাহলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ ও সংস্কৃতিতে যারা কম বেশি ভূমিকা রাখেন, তাদের খোলামেলা আলাপ আলোচনার মাধ্যমে সংস্কারের উপায় ও পদ্ধতি সম্পর্কে ঐক্যমত্য গড়ে উঠতে হবে। আর এইরূপ আলাপ আলোচনার আগে বাংলাদেশের 36 বছরের রাজনৈতিক পরিস্থিতির চড়াই উতরা সম্পর্কে
চুলছেরা বিশ্লেষণ করে রাজনীতির এই রুগ্ধ দশা কেন হলো তার কারণগুলো খোলা মনে নিরপেক্ষভাবে চিহ্নিত করতে হবে। কথাই বলে, সঠিক রোগ নির্ণয় অর্ধেক চিকিৎসা। অতএব আমাদের অসুস্থ রাজনীতিকে সুস্থ করতে হলে সঠিক রোগ নির্ণয় ও ওই রোগের কারণ চিহ্নিত করার কোনো বিকল্প নেই। দলীয় পরিচয় থাকার কারণে এই প্রসঙ্গে আমি নিজস্ব মত না দিয়ে যেসব বিষয় বিশ্লেষণ প্রয়োজন কেবল সেগুলোর প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ক, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনেরই সফল। এতদসত্ত্বেও দীর্ঘ ৩৬ বছরে এখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না কেন? খ, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ব্যবস্থা হিসেবে কেয়ারটেকারের পদ্ধতিতে কয়েকটি নির্বাচন দেশের ভেতরে বাইরে গ্রহণযোগ্যতা পাওয়া সত্ত্বেও নবম জাতীয় সংসদের নির্বাচন সংবিধান নির্ধারিত সময়সীমার মধ্যে হতে পারল না কেন? গ, বর্তমানে অসুস্থ রাজনীতির দায়ভার কি শুধু রাজনীতিবিদদের উপর বর্তায়, না এই ব্যাপারে দেশের সুশীল সমাজ, আমলা, ব্যবসায়ী এবং মিডিয়ারও কোনো দায়িত্ব আছে? ঘ, বিশ্বমানের বা গ্লোবাল পলিটিক্সের কোনো প্রভাব বা পার্শ্ব প্রতিক্রিয়া এখানে আছে কি না? সেই সাথে আমাদের উন্নয়ন সহযোগী ও তাদের আশীর্বাদপুষ্ট এনজিও নেটওয়ার্কেরও কোনো সংশ্লিষ্টতা আছে কি না? প্রধান রাজনৈতিক দলগুলো ব্যক্তিত্বতন্ত্রের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক প্রতিষ্ঠারূপে গড়ে উঠতে পারল না কেন? রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে আলাপ আলোচনার পরিবর্তে সংঘাত, সংঘর্ষ ও সহিংসতা প্রাধান্য পেল কেন? উপরোক্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর খুঁজে বের করতে পারলেই সঠিক ভিত্তির উপর সংস্থার কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। আলোচিত সংস্কার কাজটি নিঃসন্দেহে একটি খুবই কঠিন কাজ, তাই বলে অসম্ভব মনে করার কোনো কারণ নেই। প্রয়োজন সদিচ্ছার এবং সংস্কারমূলক মুক্ত মনের। প্রয়োজন ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দেশের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে তোলার দৃঢ় সংকল্প এবং অঙ্গীকার। সংস্কার কার্যক্রমে অবশ্যই একটি মৌলিক ইস্যু, তাই মৌলিক কিছু কার্যক্রমের মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখাই হবে বাস্তবসম্মত। আমি এ ব্যাপারে নিম্নোক্ত কয়েকটি বিষয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ১. বাংলাদেশের জাতি রাষ্ট্রের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য সুনির্দিষ্ট করতে হবে এবং এই ব্যাপারে অবশ্যই ঐকমত্য গড়ে তুলতে হবে। আজকের বাংলাদেশ ঐতিহ্যগত দিক দিয়ে মুসলিম জাতিসত্তার স্বাতন্ত্র্য রক্ষার দীর্ঘ আন্দোলনের ফসল। আমাদের ভৌগোলিক সীমারেখার ভিত্তিও এটাই। পৃষ্ঠা ৪। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ৪ জাতীয় নেতা মরহুম শেরেবাংলা একে ফজলুল হক, মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মরহুম মাওলানা ভাসানী ও মরহুম শেখ মুজিবুর রহমান মুসলিম জাতিসত্তার স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার আন্দোলনে শরিক ছিলেন। মরহুম শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মরহুম সৈয়দ নজরুল ইসলাম, মরহুম তাজউদ্দিন ও খন্দকার মুস্তাক আহমদ তাদের তরুণ বয়সে ওই আন্দোলনে শরিক ছিলেন। 1972 সালে পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে পদার্পণ করে 10 জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে মরহুম নেতা শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে ঘোষণাটি কেন দিয়েছিলেন তার তাৎপর্য ভেবে দেখার দাবি রাখে। এখানেই শেষ নয়, তিনি এর বাস্তবতার উপলব্ধি থেকেই প্রতিবেশী দেশ ও রাশিয়ার ইচ্ছার বিরুদ্ধে ওআইসির শীর্ষ সম্মেলনে লাহোরে যোগদানের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975-এর সিপাহী জনতার মাঝে যে আবেগ অনুভূতি প্রত্যক্ষ করেছিলেন তারই প্রতিফলন ঘটিয়েছেন সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর প্রতি ঈমান ও আস্থাকে সকল কাজের উৎস হবার ঘোষণা দিয়ে।
এ পর্যায়ে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানে স্থান দেওয়া হয়েছে। বাংলাদেশকে এখান থেকে পেছনে টানার সুযোগ নেই, কারণ বাংলাদেশের রাজনীতিতে ইসলামের বাস্তবতা অনস্বীকার্য। এখানে মুসলিম শাসন ছিল দীর্ঘ ৬০০ বছর। ২০০ বছরের ব্রিটিশ শাসনেরও প্রথমে ৫০ বছর আদালতে চালু ছিল ইসলামী শরিয়া আইন। ২০০ বছরের শাসনে তারা এটাকে মেটাতে চেয়েও পুরোপুরি মেটাতে পারেনি। আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভৌগোলিক সীমার ভিত্তি এটাই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিত্তিমূল হিসেবে এটার প্রতি সকলের স্বীকৃতি অবশ্যই থাকতে হবে। ২. রাজনৈতিক দলসমূহের মধ্যে সংস্কার ও সংশোধন প্রক্রিয়া স্বচ্ছ দলকেই করতে হবে। সরকারের পক্ষ থেকে বড় জোর একটি গাইডলাইন দেয়া যেতে পারে। এই পর্যন্ত বিভিন্ন আলোচনায় যা গুরুত্ব পেয়ে আসছে তা হলো রাজনৈতিক দলগুলোকে ব্যক্তিতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত হতে হবে। নিজস্ব দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করতে হবে। এই ব্যাপারে প্রত্যেক দল যদি নিজেদের গঠনতন্ত্র বা সংবিধান নিষ্ঠার সাথে মেনে চলে তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। মূল সমস্যা হচ্ছে অধিকাংশ দলেই গঠনতন্ত্র নিছক এক কাগজে দলিল, যা অনুসরণের কোনো ধার কেউ ধারে না। পৃষ্ঠা ৫। রাজনীতিকে ব্যক্তি কেন্দ্রিকতা থেকে অবশ্যই মুক্ত করা উচিত। সেই সাথে নেতিবাচক এবং বিক্ষোভ নির্ভর রাজনীতি চর্চাও কোনো স্বাধীন দেশের উপযোগী হতে পারে না। রাজনীতিকে অবশ্যই আদর্শ ও কর্মসূচি ভিত্তিক হতে হবে, ইতিবাচক হতে হবে। যুক্তিভিত্তিক ও বুদ্ধিভিত্তিক রাজনীতি চর্চার পরিবেশ সৃষ্টি করার জন্য দলগুলোকে স্ব-উদ্যোগে এগিয়ে আসতে হবে। এজন্য সরকার ও বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকে নৈতিক চাপও থাকতে হবে। রাজনৈতিক দলের কোনো পর্যায়ে দুর্নীতিগ্রস্ত ও সন্ত্রাসের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে নেতৃত্ব রাখা যাবে না। কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে দলীয়ভাবে তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধা দেওয়া যাবে না বা দলীয় প্রভাব খাটানো যাবে না। নেতৃত্ব নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়া নিষ্ঠার সাথে অনুসরণ করতে হবে। নেতৃত্বের জবাবদিহিতা সহ সকল ফোরামে খোলামেলা আলোচনার সুযোগ থাকতে হবে। দলীয় প্রধানকে সর্বময় ক্ষমতা প্রদানের খারাপ দৃষ্টান্ত পরিহার করতে হবে। ৩. আন্তদলীয় সম্পর্ক বৈরিকতামুক্ত বন্ধুত্বপূর্ণ হতে হবে। রাজনীতির মূল দাবি দেশের ও জনগণের সার্বিক কল্যাণ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করা। এটা ক্ষমতার মসনদে বসে যেমন করা যায়, ক্ষমতার বাইরে থেকে এমনকি বিরোধী দলীয় ভূমিকা থেকেও করা সম্ভব। তাই দেশের এবং জনগণের ক্ষতি হয়, দুর্ভোগের কারণ হয় এমন যাবতীয় কার্যক্রম থেকে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বিরত থাকতে হবে। রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু কেউ কারো শত্রু নয়। প্রতিযোগী মনোভাব নিয়ে এক দল অপর দল থেকে উত্তম আদর্শ ও কর্মসূচি পেশ করবে। আদর্শ কর্মসূচি এবং নেতৃত্বের শ্রেষ্ঠত্বের স্বয়ংস্ফূর্ত গণস্বীকৃতিই হবে তাদের আসল পুঁজি। এজন্য সহিংসতা নয়, বল প্রয়োগ নয়, যুক্তি এবং বুদ্ধির বলকেই প্রাধান্য দিতে হবে। এজন্য একটি বাস্তবসম্মত আচরণবিধি হওয়া দরকার, যা শুধু কাগজে দলিলে না হয়ে বাস্তবায়ন অপরিহার্য হয়ে হবে। পৃষ্ঠা ৬। ৪. হরতাল অবরোধ সহ সন্ত্রাস নির্ভর কর্মসূচি নিষিদ্ধ হতে হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। আজকাল হয়তো অবরোধ এবং ধর্মঘট জাতীয় কোনো কর্মসূচিতে জনগণের স্বয়ংস্ফূর্ত সমর্থন থাকে না। বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন ছাড়া এ জাতীয় কোনো কর্মসূচি সফল হতে পারে না। অতএব রাজনীতিকে সন্ত্রাস ও পেশিশক্তির প্রভাবমুক্ত করতে হলে হরতাল অবরোধ ধরনের কর্মসূচি চলতে দেয়া কিছুতেই ঠিক হতে পারে না। ৫. উন্নয়ন ও উৎপাদনমুখী কাজে বাধা সৃষ্টি চিরতরে বন্ধ করতে হবে।
দেশের মানুষের অর্থনৈতিক কার্যক্রমকে কোনো অবস্থায় বাধাগ্রস্ত করতে বা ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলোকে কঠোরভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে। দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে জনগণকে জিম্মি করে কোনো মহলকেই রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ দেয়া যাবে না। 6. সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেসব আচরণবিধি এই পর্যন্ত প্রণয়ন করা হয়েছে তা কাগজে কলমে যথেষ্ট প্রশংসিত হলেও বাস্তবে মোটেই অনুষ্ঠিত হয়নি। এটাকে যতই উন্নত রূপ দেয়া হোক না কেন, বাস্তবে কার্যকর করতে না পারলে কোনো লাভ নেই। নির্বাচনে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা থেকে নিরপেক্ষতা এবং পেশিশক্তি ও কালো টাকা নিয়ন্ত্রণের বিষয়টি আলাপ আলোচনায় গুরুত্ব পেলেই হবে না, এটাকে বাস্তবে রূপ দিতে হবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে স্ব-উদ্যোগে সংযত আচরণ নিশ্চিত করতে হবে। প্রশাসনকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নির্বাচনের রায় মেনে নেয়ার মনোভাব না থাকাটা অবশ্যই গণতন্ত্রের পরিপন্থী। অতীতে যাই হোক না কেন, সামনে এটাকে পরিহার করতেই হবে। জাতীয় সংসদ হলো আইনসভা। এর সদস্যগণ হলেন আইন প্রণেতা। তাদেরকে এই কাজেই মনোযোগী থাকতে হবে। উন্নয়নমূলক কাজ থেকে তাদেরকে নিরাপদ দূরত্বে রাখা নিশ্চিত করতে হবে। সংসদে সংসদীয় রীতি ও কার্যপ্রণালী বিধিনিষ্ঠার সাথে অনুসরণে অভ্যস্ত হতে হবে। কথায় কথায় ওয়াকআউট ও বয়কটের খারাপ সংস্কৃতি পরিহারে উদ্যোগ নিতে হবে। পৃষ্ঠা 7। ব্যক্তিগত ক্রোধ আক্রোশ পরিহার করে জনস্বার্থে ভূমিকা রাখার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থায় সংঘাত সংঘর্ষের পথ অনুসরণ করা যাবে না। আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে সংবিধানকেই মানতে হবে। সংবিধান লঙ্ঘন বা বিধি বহির্ভূতভাবে চাপ প্রয়োগ করা যাবে না। সংবিধান সংশোধন ও সংযোজন সাংবিধানিক উপায়ে হতে হবে। যতক্ষণ সংশোধনের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ সংবিধানের বিদ্যমান ব্যবস্থাই অনুসরণ করতে হবে। দলীয় আয়-ব্যয় সংরক্ষণে ও স্বচ্ছতা নিশ্চিতকরণের কার্যকর ব্যবস্থা অনুসরণ করতে হবে। 7. দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের জড়িত করার প্রবণতা রুখতে হবে। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমাদের দেশের রাজনীতির নিয়ামক শক্তি দেশের জনগণ। এখানে ছুতোনাতা কিছু একটা হলেই বিদেশিদের দ্বারা ধারণা দেওয়া, দেশের কোনো ইস্যুতে বিদেশি কূটনীতিকদের প্রকাশ্য বিবৃতি প্রদানের খারাপ সংস্কৃতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জাতীয় ঐকমত্য ও অঙ্গীকারের ভিত্তিতে এর অবসান হওয়া দরকার। আমাদের সংবিধানের ভিত্তিতে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। নীতির অনুসরণ সরকারি দল বিরোধী দল সবাইকে করতে হবে নিষ্ঠার সাথে। কাউকে প্রভুত্বের আসনে বসানো যাবে না, আবার কাউকে শত্রুও বানানো যাবে না। 8. আমাদের দেশের অর্থ সামাজিক উন্নতি অগ্রগতিতে দেশি বিদেশি সরকারি বেসরকারি সকল সংস্থার আন্তরিক সহযোগিতা অবশ্যই কাম্য, কিন্তু এই সুযোগে কাউকে দেশের রাজনীতিতে নাক গলানোর সুযোগ দেওয়া যাবে না। সম্প্রতি এদের তৎপরতাও দেশের রাজনীতিতে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কারণ ঘটিয়েছে অনেক ক্ষেত্রে। এ ব্যাপারে রাগঢাক না করে সুস্পষ্ট ও কার্যকর নীতিমালা হওয়া দরকার। পৃষ্ঠা 8। 9. সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে বিবেচনায় রেখে তাদেরকে সকল প্রকারের চাপমুক্ত অবস্থায় দেশের ও রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। দলীয়ভাবে চিহ্নিত করে তাদের দায়িত্ব পালনে ও পেশাগত উন্নয়নে কোনো কৃত্রিম বাধা সৃষ্টি করা বন্ধ করতে হবে। 10. ছাত্র ও শ্রমিক সমাজকে রাজনৈতিক দলসমূহের ক্ষমতা লাভের সিঁড়ি হিসেবে ব্যবহারের খারাপ রীতি অবসান ঘটাতে হবে। সর্বশেষ একটি আবেদন পেশ করে আমার এই ক্ষুদ্র প্রস্তাবনার উপসংহার টানতে চাই। তা হলো, যত উন্নত ও বিজ্ঞানসম্মত নীতিমালাই প্রণয়ন করা হোক না কেন, মানুষের মন মগজে ও চরিত্রে একটা অর্থবহ পরিবর্তন আনা ছাড়া
কোনো সংস্কার কার্যক্রমই সফল হবে না, হতে পারে না। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এই বহুল আলোচিত বিষয়গুলোকে যদি আমরা বাস্তবেই গুরুত্ব দিতে চাই, বাস্তবে রূপ দিতে চাই, তাহলে আল্লাহ প্রদত্ত ও রাসূল প্রদর্শিত আদর্শ ও নীতি নৈতিকতার বিকাশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। অন্য ধর্মে যারা আছেন তারা স্ব ধর্মের ভিত্তিতে নীতি নৈতিকতার অনুশীলন করে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে এগিয়ে আসুক, এটা আমরা আন্তরিকভাবে কামনা করি। সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ইসলামের অনুসারী, তাদেরকে অবশ্যই আল্লাহর যে নিয়ামতটি তারা বিনা চেষ্টায় হাতের নাগালের কাছে পেয়ে আসছেন, তার পূর্ণ সদ্ব্যবহারে এগিয়ে আসতে হবে এবং এটাই ঈমানের দাবি। জনসচেতনতা সৃষ্টির প্রচেষ্টার ক্ষেত্রে এটাই বেশি কার্যকর হতে পারে। এই নিবন্ধটি 22/5/7 তারিখে দৈনিক সংগ্রাম ও দিনকাল পত্রিকায় উপসম্পাদকীয় কলামে রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার প্রসঙ্গে শিরোনামে প্রকাশিত হয়। এছাড়া দৈনিক যুগান্তর, আমার দেশ, নয়া দিগন্ত এবং দ্য নিউ নেশন পত্রিকায় ভিন্ন ভিন্ন তারিখে প্রকাশিত হয়। সমাপ্ত।